ভারতে টেসলার কারখানা লাভের চেয়ে ক্ষতি কি বেশি? ব্যাপক লোকসানের মুখে পড়বে কি টাটা সহ স্থানীয় গাড়ি নির্মাণকারীরা? ভারত ও পাকিস্তানের অবৈধ অভিবাসীদের এবার কোস্টারিকার জঙ্গলে পাঠাচ্ছে আমেরিকা, কি ঘটবে তাদের ভাগ্যে? যুদ্ধবিরতিতে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গাজাবাসী, সাগর থেকে আগের মতো আয় করতে পারবে কি তারা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ভারতের জন্য এবার আরও একটি বড় ধাক্কা হয়ে আসছে যুক্তরাষ্ট্রের ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। লাভের চেয়ে বেশি ক্ষতির শঙ্কায় ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ইলন মাস্ক ভারতে টেসলার কারখানা চালুর ঘোষণা দেওয়ার পরই শঙ্কা দেখা দিয়েছে দেশীয় গাড়িগুলোকে পেছনে ফেলে টেসলার ভারতের বাজার দখলের। এতে লোকসানের মুখে পড়তে পারে টাটা মোটরস, টিভিএস মোটর কোম্পানি এবং ওলা ইলেকট্রিকের মতো ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। যদিও ভারতে টেসলার কারখানা চালুর খবর ভালোভাবে নেননি খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে ট্রাম্প মাস্ক সম্পর্কে কি ফাটল ধরবে, আর তাহলে কি বেঁচে যাবে ভারতের স্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো? বিস্তারিত মীর ফাজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। Well, why are we giving $21 million to India? They got a lot of money. They're one of the highest. ভারত ও নরেন্দ্র মোদীর প্রতি আমার সম্মান রয়েছে, কিন্তু আমরা কেন তাদের $21 মিলিয়ন দিচ্ছি? সম্প্রতি এভাবেই ভারতে আর্থিক সহায়তা বন্ধের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ভারত ব্যবসা করার জন্য খুবই কঠিন একটি জায়গা এবং দেশটিতে ফ্রড লোকদের দৌরাত্ম্য বেশি, এমন মন্তব্য করেছিলেন ট্রাম্প। But India is a very hard place to do business in because of the tariffs. They have. তবে ভারতকে নিয়ে ট্রাম্পের অসন্তুষ্টি থাকলেও সেটিকে একদমই তোয়াক্কা করছেন না তার ঘনিষ্ঠ সঙ্গী ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট যেখানে ভারতের ওপর সমহারে শুল্ক বসানোর কথা বলছেন, সেখানে ইলন মাস্ক ভারতে টেসলার কারখানা ও শোরুম খোলার পরিকল্পনা করছেন, আর এতেই বেজায় চটেছেন ট্রাম্প। ফলে প্রশ্ন উঠেছে, এবার কি ভারত ইস্যুতে ট্রাম্প মাস্ক সম্পর্কের ফাটল ধরবে? দিন কয়েক আগেই যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি সাক্ষাৎ করেন মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে। এরপর খবর আসে মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ভারতে উৎপাদন এবং ব্যবসা শুরু করতে যাচ্ছে। তবে এ খবরে ভারতীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিলেও বিষয়টি ভালোভাবে নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, টেসলা যদি ভারতে কারখানা চালু করে তবে সেটি যুক্তরাষ্ট্রের প্রতি অন্যায় হবে, আর ট্রাম্পের এই মন্তব্যকে ইলন মাস্কের জন্য একটি সতর্ক বার্তা হিসেবেই আখ্যা দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিশ্বের প্রতিটি দেশ আমাদের কাছ থেকে সুবিধা নেয় এবং শুল্ক দিয়ে তা নিশ্চিত করে। বিশেষ করে ভারতের শুল্ক ব্যবস্থার কারণে তাদের বাজারে গাড়ি বিক্রি প্রায় অসম্ভব। টেসলা যদি ভারতে গিয়ে কারখানা বানায় তবে তা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায় হবে। নরেন্দ্র মোদী যখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তখন প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের প্রধানের দায়িত্ব পাওয়া ইলন মাস্কের সাথে একটি বৈঠকে বসেছিলেন তিনি। কিন্তু সেটি সরকারিভাবে আয়োজিত কোনো বৈঠক ছিল কিনা তা জানতে ট্রাম্পকে সাংবাদিকরা প্রশ্ন করলেও সেই ব্যাপারে বিস্তারিত কিছুই বলতে পারেননি ট্রাম্প। ফলে ধারণা করা হচ্ছে একসাথে ট্রাম্প এবং মাস্ক দুজনকেই ম্যানেজ করার কৌশল নিয়েই মার্কিন মুলুকে এসেছিলেন মোদী। Are you talking about me? No, Elon Musk. Elon, I don't know. They met. গত কয়েক বছর ধরে টেসলা ভারতের বাজারে আসতে চাইলেও উচ্চ শুল্কের কারণে কোম্পানিটি এতদিন ভারতে প্রবেশ করেনি। তবে ভারত সরকার সম্প্রতি $40,000 মার্কিন বেশি মূল্যের বিলাসবহুল গাড়ির উপর মৌলিক কাস্টমস শুল্ক 110% থেকে কমিয়ে 70% করেছে। এরই মধ্যে টেসলার ওয়েবসাইট এবং লিঙ্কডিন থেকে ভারতে 13টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। মুম্বাই ভিত্তিক ওইসব পদ মূলত গ্রাহক সেবা এবং প্রশাসনিক কাজ দেখভালের জন্য। টেসলার লক্ষ্য মূলত 25 থেকে 30 লাখ রুপির মধ্যে গাড়ি তৈরি করা। ভারতের আশপাশের দেশগুলোতে গাড়ি রপ্তানির পরিকল্পনাও আছে তাদের। ফলে অনেকেই মনে করছেন টেসলার হাত ধরে ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ি নির্মাণের হটস্পট হতে পারে ভারত। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
ভারত পাকিস্তান সহ এশিয়া থেকে যাওয়া অবৈধ অভিবাসীদের কোস্টারিকায় পাঠানোর কর্মসূচি শুরু করেছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে তাদের পাঠানো হয়েছে পানামা সীমান্তবর্তী জঙ্গলের আশ্রয় কেন্দ্রে। অবৈধ অভিবাসীবাহী ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো থেকে কোস্টারিকার রাজধানী সান জোসে অবতরণ করে বৃহস্পতিবার। এর মাধ্যমে কোস্টারিকায় অবৈধ অভিবাসীদের জড়ো করার কর্মসূচি শুরু করল ট্রাম্প প্রশাসন। ফ্লাইটের আরোহীরা ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, চীন, তুরস্ক, আর্মেনিয়া সহ এশিয়া, মধ্যপ্রাচ্য আর আফ্রিকার বিভিন্ন দেশের। ওই ফ্লাইটে থাকা 65 শিশু সহ অন্তত 135 জনের মধ্যে 40 জন ভারতের। তাদের পাঠানো হয়েছে কোস্টারিকার রাজধানী থেকে 224 মাইল দূরে পানামা সীমান্তবর্তী বনাঞ্চল ঘেঁষা অভিবাসী আশ্রয় কেন্দ্রে। এতদিন পানামা আর গুয়েতেমালায় পাঠানো হচ্ছিল যুক্তরাষ্ট্র থেকে তাড়ানো অবৈধ অভিবাসীবাহী ফ্লাইট। এদিকে পানামার জননিরাপত্তা মন্ত্রী ফ্রাঙ্ক আব্রেগো জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো 299 জন অবৈধ অভিবাসীর মধ্যে অন্তত 170 জন স্বেচ্ছায় নিজ নিজ দেশে চলে যেতে রাজি হয়েছেন। এদের বেশিরভাগই এশিয়া আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের। ইসরায়েল ও গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীর মধ্যে চলছে যুদ্ধবিরতি। ধ্বংসযজ্ঞ থামলেও অবরুদ্ধ উপত্যকাটির বাসিন্দাদের নামতে হচ্ছে জীবিকার জন্য নতুন লড়াই। একসময় সাগর ছিল গাজার মানুষের আয় রোজগারের অন্যতম মাধ্যম, কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনীর বাধার কারণে সেখানে নামতে পারে না মাছ ধরা নৌকা। যুদ্ধের তাণ্ডবে শেষ হয়ে গেছে স্থানীয় জেলেদের বেশিরভাগ বোট। সহায় সম্বল হারিয়ে অসহায় জীবন কাটালেও ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিনের গাজা উপত্যকার সাগর উপকূলে জড়ো হয়েছেন স্থানীয় জেলেরা। আশা করছেন ধরতে পারবেন পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার মতো কিছু মাছ। গত 15 মাস ধরে চলা যুদ্ধের কারণে তাদের বেশিরভাগ হারিয়েছেন টাকা পয়সা রোজগারের সব উৎস। এমনকি ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে অনেকের একমাত্র সহায় মাছ ধরা নৌকা। আমার সব টাকা পয়সা, সহায় সম্পদ শেষ, সবকিছুই শেষ। পানিতে জালের কাছে যে লোহার টুকরো পড়ে আছে সেটাই আমার মাছ ধরার নৌকা। 51 ফুট বড় একটি নৌকা ছিল আমার, আর ছিল 10টি ছোট নৌকা। এখন আর কোনো নৌকায় অবশিষ্ট নেই, সবই ধ্বংস হয়ে গেছে। শুধু আমি নই, সবারই এরকম হয়েছে। বন্দরের দিকে দেখুন, আগে নৌকার কারণে পোর্টই দেখা যেত না, এখন সেখানে বাতিল লোহালক্কর ছাড়া আর কিছুই নেই। যুদ্ধের আগে গাজা উপত্যকার অর্থনীতির একটি বড় অংশ আসত সাগর থেকে। মাছ ধরা ছিল এখানকার দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাজারে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করত অনেক মানুষ। এই মাছই ছিল স্থানীয় জনগণের খাবারের অন্যতম উৎস। ছোট নৌকা থেকে বড় পরিবারের খাবারের খরচ ওঠে না। আমরা তো আর একা জীবিকা নির্বাহ করি না, এর সাথে জড়িত অনেক ব্যবসায়ীরাও সমুদ্রের কারণে টিকে থাকতো। গাজার অর্থনীতির 1/3 আসতো সাগর থেকে। ব্যবসায়ীরা মাছ কিনে পশ্চিম তীরে নিয়ে যেত, সেখান থেকে যেত ইসরায়েলে। আল্লাহর কাছে শুকরিয়া, সে সময় এটি ছিল আমাদের আয়ের একটি ভালো উৎস। কিন্তু এখন আর কিছুই নেই, টাকা পয়সাও নেই। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী। পাল্টা জবাবে গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েল। তখন থেকেই গাজার জলসীমায় ইসরায়েলি বিধিনিষেধ কঠিন করে তোলে জেলেদের জীবন। মাছ ধরার জন্য বন্দরের কাছে গেলেই তাদের উপর গুলি চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। বেঁচে থাকার জন্য আমরা মাত্র 3-4 কেজি মাছ ধরার ঝুঁকি নেই। আমার সব সহায় সম্বল শেষ হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে প্রায় 4 লাখ টাকার নৌকা। যুদ্ধে আমি সব হারিয়েছি, কিন্তু আমার আর কোনো উপায় নেই। 40 জন লোকের জীবিকা চালানোর জন্য তাদের ভরণ পোষণের খরচ যোগাতে একটি ছোট নৌকা তৈরি করেছি। সাগরে নামলে ইসরায়েলি নৌকাগুলো আমাদের উপর গুলি চালায়। আমরা পালিয়ে আসি, নিজের মাছ ধরার জাল ছিঁড়ে ফেলেছি। এছাড়া আর তো কিছুই করার নেই। নতুন নৌকা তৈরির সরঞ্জাম না থাকায় ভাঙা বোট মেরামতের চেষ্টা করছেন গাজার জেলেরা। বিকল্প হিসাবে কেউ আবার বানিয়েছেন মাছ ধরার খাঁচা। সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি হলেও এর মাঝে বেশ কিছু ফিলিস্তিনি মারা গেছে ইসরায়েলি বাহিনীর গুলিতে। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে অন্যান্য গাজাবাসীর মতো সাগর নির্ভর জেলেদেরও লড়তে হচ্ছে নতুন আরেক লড়াই। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
ইসরায়েলে খালি বাসে বিস্ফোরণের জেরে ফিলিস্তিনের পশ্চিম তীরে তীব্র আঘাতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন হামাসের বিরুদ্ধে, আর লাশ হস্তান্তরকালে হামাস কফিন সহ প্যারেড করা একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের দক্ষিণ উপকণ্ঠে বেত ইয়াম এলাকায় পার্ক করা 3টি বাসে বিস্ফোরণ হলেও হতাহত হয়নি কেউই। পুলিশ জানিয়েছে আগে থেকে পেতে রাখা বোমার কারণে বিস্ফোরণ হয়েছে। আর 2টি বাস থেকে বোমা নিষ্ক্রিয় করার দাবি করেছে পুলিশ। একে সন্ত্রাসী হামলা উল্লেখ করে ইসরায়েলে চলাচল করা বাস, ট্রেন সহ সব গণপরিবহনে চলাচল থামিয়ে সম্ভাব্য বোমার খোঁজে তল্লাশির নির্দেশ দেন দেশটির পরিবহন মন্ত্রী। জরুরি বৈঠকের পর ফিলিস্তিনের পশ্চিম তীরে চলমান অভিযান আরও তীব্রতর করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সামাজিক মাধ্যম এক্সে এই নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এদিকে ইসরায়েলের কাছে হস্তান্তর করা 4 জিম্মির লাশের মধ্যে সিরি বিবাসের মরদেহ না থাকার অভিযোগ তুলে হামাসের বিরুদ্ধে চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বলেছেন এটি যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন। বৃহস্পতিবার 33 বছর বয়সী সিরি বিবাস ও 2 সন্তানের লাশ হস্তান্তর করে তাদের মৃত্যুর জন্য ইসরায়েলের বিমান হামলাকে দায়ী করেছে হামাস। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভোগ ম্যাগাজিনের ফটোশুটে অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইলন মাস্ক। মাস্ক ডেইলি মেইলের একটি আর্টিকেল শেয়ার করেছেন। সেখানে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ও তার স্ত্রী অলেনা জেলেনস্কি বিখ্যাত ফটোগ্রাফার আন্নি লেইভোভিটের সাথে ম্যাগাজিনের কভারে পোজ দিয়েছেন যখন ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। এর আগে জেলেনস্কিকে নির্বাচনবিহীন স্বৈরাচার বলে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2022 সালে ভোগ ম্যাগাজিনের ফটোশুটে অংশ নেওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কড়া সমালোচনা করেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক। এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জেলেনস্কিকে নির্বাচনবিহীন স্বৈরাচার বলে সমালোচনা করেছেন। এবার ইলন মাস্কও জেলেনস্কির বিরুদ্ধে তীব্র ভাষায় তার মতামত জানিয়েছেন। গত বৃহস্পতিবার ইলন মাস্ক 2022 সালের 26 জুলাই ভোগ ম্যাগাজিনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার স্ত্রীর ফটোশুটের একটি স্ক্রিনশট শেয়ার করেন, যা ডেইলি মেইল থেকে নেওয়া হয়। তিনি এই ছবিটি শেয়ার করে মন্তব্য করেন, যুদ্ধের সময় যখন শিশুরা প্রাণ হারাচ্ছিল তখন জেলেনস্কি এই ধরনের কার্যক্রমে ব্যস্ত ছিলেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ চলাকালীন সময় ভোগ ম্যাগাজিনের জন্য জেলেনস্কির পোস্ট দেওয়া নিয়ে কড়া সমালোচনা করেন ইলন মাস্ক। তিনি dailymail.com-এর রিড দ্য রুম শিরোনামের একটি আর্টিকেলের স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে বলা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার স্ত্রী অলেনা জেলেনস্কি বিখ্যাত ফটোগ্রাফার আন্নি লেইভোভিটের সাথে ভোগ ম্যাগাজিনের কভারের জন্য পোস্ট দিয়েছেন যখন ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। সে সময় ছবিটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যক্তিবর্গ সমালোচনা করেছেন। রিপাবলিকান কংগ্রেসম্যান লরেন বোবার্ট বলেছেন, তারা ইউক্রেনকে $60 বিলিয়ন সহায়তা পাঠাচ্ছেন, অথচ জেলেনস্কি ভোগ ম্যাগাজিনের জন্য ফটোশুট করছেন। এই মানুষগুলো ভাবেন মার্কিনীরা মূর্খ। জেলেনস্কির এমন কর্মকাণ্ডের তীব্রভাবে নিন্দা করেছিলেন কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট স্কট প্রেসলারও। তিনি বলেছেন, তারা কেন ইউক্রেনে $54 বিলিয়ন পাঠান যাতে জেলেনস্কি ও তার স্ত্রী ভোগ ম্যাগাজিনের জন্য ফটোশুট করতে পারেন। জেলেনস্কি যুদ্ধের মাঝে আছেন, আবার ফটোশুট করার জন্য সময়ও পান। এদিকে জেলেনস্কিকে স্বৈরাচার আখ্যা দেওয়ার পাশাপাশি ট্রাম্প তার সম্পর্কে নানা মন্তব্য করেছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে কৌতুক অভিনেতা হিসেবে তিরস্কার করেছেন এবং লিখেছেন, সফল কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেনস্কি, চিন্তা করুন, যুক্তরাষ্ট্র $350 বিলিয়ন খরচ করে এমন একটি যুদ্ধে জড়িয়েছে যা কখনোই জয়ী হবে না। এই যুদ্ধটা কখনোই শুরু হওয়া উচিত ছিল না। এটি এমন একটি যুদ্ধ যার সমাধান জেলেনস্কি কখনোই যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প ছাড়া করতে পারবে না। ট্রাম্প আরও উল্লেখ করেছেন, তিনি ইউক্রেনকে ভালোবাসেন, তবে জেলেনস্কি ইউক্রেনের পরিস্থিতি আরও খারাপ করেছেন। তার কারণে দেশটি ধ্বংসের দিকে চলে গেছে এবং লাখ লাখ মানুষ বিনা কারণে প্রাণ হারিয়েছে। এই মৃত্যুর সংখ্যা এখনও অব্যাহত রয়েছে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিনের সাথে প্রথম দফায় আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু এই উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেছেন জেলেনস্কি। এরপরে জেলেনস্কির বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করতে শুরু করেন ট্রাম্প ও ইলন মাস্ক। ইফাত জাহান, বাংলাভিশন। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের নিয়োগে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। 10 বছরের জন্য এই নিয়োগের সমালোচনায় খোদ ট্রাম্পের দলের ভেতর থেকেই আপত্তি উঠতে শুরু করেছে। ক্যাশ প্যাটেলের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিনেটে ভোটাভুটি হলে পক্ষে 51 আর বিপক্ষে 49 ভোট পড়ে। এই নিয়োগের তীব্র বিরোধিতা করা ডেমোক্রেট দলের সিনেটরদের সাথে তাল মিলিয়ে বিপক্ষে ভোট দেন ট্রাম্পের দল, রিপাবলিকান পার্টির আলাস্কা আর মেইনের 2 সিনেটর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই
প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে FBI প্রধান হিসেবে নির্বাচিত করা হলো। 44 বছর বয়সী ক্যাশ দীর্ঘদিন FBI কর্মরত আছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। তার পূর্বসূরি ক্রিস্টোফার রে 10 বছর ধরে FBI প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনিও ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। FBI এর মতো গুরুত্বপূর্ণ একটি সংস্থায় কোনো অরাজনৈতিক ব্যক্তিকে রাখার দাবি তুলেছেন সিনেটর সুসান কলিন্স। গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের মনোনয়নে ক্যাশের গুরুত্বপূর্ণ ভূমিকা আর রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে ক্যাশের বিরুদ্ধে। দর্শক, এই ছিল আজকের মতো, সাথে থাকার ধন্যবাদ।